তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি বিওওলফ অ্যান্ড গ্র্যান্ডাল মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় ড্যানল্যান্ড নামের একটা দেশ থেকে, যেখানে আমরা দেখতে পারি একটা বিশাল বড় ট্রলের বাচ্চা গ্র্যান্ডেল খেলাধুলা করছিল। তবে তখনই ট্রল একটা শব্দ শুনতে পারে, মানে সে ঘোড়া আসার একটা শব্দ শুনতে পারে। আর এইটা দেখার পরে ট্রল তার ছেলেকে নিয়ে দৌড়ে এখান থেকে পালিয়ে যাওয়া শুরু করে। তবে খুব শীঘ্রই রাজা হটগার আর তার সমস্ত লোকজন মিলে তাকে ঘিরে ফেলে। আর এই জন্য ট্রল তার বাচ্চাকে পাহাড়ের নিচে রেখে দিয়ে সে দ্রুত যায় তাদেরকে ফেস করার জন্য। সে তার বাচ্চাকে বলে যায় এখান থেকে যাতে সে না ওঠে। তবে আমরা দেখতে পারি একটু পরেই রাজা হটগার আর তার সমস্ত লোকজন ট্রলকে পুড়িয়ে দিয়ে তাকে পাহাড় থেকে সোজা নিচে ফেলে দেয়। আসলে ট্রল হচ্ছে মানুষের মতো দেখতেই এক রকমের জাতি, যারা কিনা একটু বেশি লম্বা হয় আর দেখতে পুরো পাহাড়ের মতো হয়। তবে যাই হোক, এখন রাজা হটগার এই কাজটা কেন করেছে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তবে তখনই রাজা হটগার দেখতে পারে যে তার ছেলে গ্র্যান্ডেল এখানে দাঁড়িয়ে আছে, মানে ট্রলের ছেলে গ্র্যান্ডেলকে সে দেখতে পারে। তবে সে তাকে না মেরে সেখান থেকে জীবিত রেখে দিয়েই চলে যায়। আর এরপরে যখন গ্র্যান্ডেল পাহাড় থেকে নিচে নামে আর তার বাবার ডেড বডিটার কাছে আসে, তখন সে তার সম্পূর্ণ শক্তি দিয়ে তার ডেড বডিটাকে টানার ট্রাই করে। তবে যখন অনেক শক্তি খরচ করার পরেও কোনোভাবেই সে তার বাবার বডিটাকে টানতে পারছিল না, তখন সে খুবই নির্মমতার সাথে একটা তলোয়ার নিয়ে তার বাবার মাথাটাকে দুই ভাগ করে ফেলে। আর এরপরে শুধু মাথাটাকে নিয়ে সে এখান থেকে চলে যায় তার গুহার দিকে। তো এরপরে গল্প চলে আসে 25 বছর সামনে। আমরা দেখতে পারি এখন গ্র্যান্ডেল অনেকটা বড় হয়ে গেছে, তবে তবুও সে কোনোভাবেই তার বাবার মৃত্যুর বদলা নিতে পারেনি। এই জন্য সে প্রচণ্ড আপসেট হয়ে থাকতো। আর তাছাড়া রাজা হটগারের থেকে তার বাবার মৃত্যুর বদলা নেওয়ার জন্য সে সবসময় মুখিয়ে থাকতো। আর এই জন্য যখন সে রাজাকে ফলো করা শুরু করে, তখন সে দেখতে পারে রাজার সমস্ত সৈনিকরা একটা রুমের মধ্যেই জড়সড় হয়ে ঘুমায়। আর এটা দেখার পরে সে বুঝতে পারে যে এখন কি করতে হবে। এই জন্য রাতের বেলায় গিয়ে সে তাদের উপর আক্রমণ করে দেয় আর এক এক করে তাদের সবাইকে শেষ করে দেয়। আর যখন পরদিন সকালবেলা রাজা হটগার আসে, তখন সেই ব্যাপারগুলো দেখার পরে পুরোপুরি শকড হয়ে যায়, কারণ সে বুঝতে পারছিল না এখন করবেটা কি। তার কোনো সৈন্য জীবিত নেই, তার লোকজনও খুবই কম জীবিত আছে। আর তখনই তার একটা পরামর্শক তাকে পরামর্শ দেয় বিওওলফকে ডাকার জন্য। কিন্তু এই বিওওলফটাকে আসলে বিওওলফ হচ্ছে গিয়ে এমন একজন ভয়ঙ্কর যোদ্ধা যে কিনা তাদের পাশের গ্রামেই থাকে, যেটার নাম হচ্ছে গ্র্যান্ডল্যান্ড। সেখানে থেকে সে এমন সমস্ত ফাইট করে যেগুলো সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব। সে কাউকে কোনোদিন ভয় পায় না, তার সামনে 100 জন চলে আসলেও সে সবার সাথে ফাইট করে। তবে যাই হোক, এরপরে যখন সেখানের রাজাই খবরটা পেয়ে যায়, তখন সেই রাজা বিওওলফকে বলে যে তোমাকে ডেনল্যান্ডে যেতে হবে, কারণ রাজা হটগার একটু বিপদের মধ্যে আছে, সো তোমার সেখানে গিয়ে তাকে উদ্ধার করতে হবে। আর এই জন্য এরপরে বিওওলফ তার সমস্ত লোকজন নিয়ে নৌকা নিয়ে বেরিয়ে পড়ে ডেনল্যান্ডের দিকে আসার জন্য। তবে যখন সে রাস্তায় ছিল, তখন হঠাৎই পানির মধ্য থেকে একটা হাত উঠে তাকে ধরার ট্রাই করে। আর এই ব্যাপারটা তার কাছে খুবই অদ্ভুত মনে হয়, সে অদ্ভুত রকমের ফিলিংস অনুভব করে। তবে তবুও সে এগুলোকে ইগনোর করে দিয়ে সোজা চলে আসে রাজার সেবা করার জন্য। আর তখন এদিকে ডেনল্যান্ডের আরও একটা সৈন্যর মৃত্যু হয়ে যায়। এটার জন্য রাজা হটগারের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায়, কারণ সে বুঝতে পারে যে গ্র্যান্ডেল তাদের কাউকে ছাড়বে না। তবুও অনেক কষ্টের পরে যখন সেই সোলজারের শেষকৃত্য করার ট্রাই করে, তখনই এখানে একটা পাদ্রী যার নাম ছাঙ্গা সে চলে আসে। এই পাদ্রী এসে বারবার করে রাজা হটগারকে বলা ট্রাই করে যে তুমি খ্রিস্টান হয়ে যাও, কারণ যদি তুমি একবার খ্রিস্টান হয়ে যাও তাহলে গ্র্যান্ডেল বা কোনো ট্রল কখনোই তোমাকে মারতে পারবে না, তখন ঈশ্বর তোমাকে সাহায্য করবে। কিন্তু তার কথাবার্তার মধ্যে এমন একটা ভাব ছিল যেটা দেখার পরে রাজা হটগার মনে করে যে সে হয়তো বা পাগল। এই জন্য সে তাকে সরাসরি এখান থেকে ভাগিয়ে দেয়। আর তখন এদিকে বেয়ারউলফ তার সমস্ত লোকজন নিয়ে যখনই নদীর পাড়ে এসে নামে, তখন এখানে একটা সিপাহী চলে আসে। আর যখন সিপাহী তার আসল পরিচয় পায়, তখন সে সিংহায় ফু দিয়ে সবাইকে জানিয়ে দেয় যে আসলে বেয়ারউলফ আর তার লোকজন চলে এসেছে। তো এরপরে বেয়ারউলফ তার সমস্ত লোকজন নিয়ে সেই অন্তিম সংস্কারের জায়গায় আসে। তবে এখানে আসার পরে সবাই তাকে এই লরা নামের মেয়েটার থেকে দূরে থাকার জন্য বলে, কারণ এখানে সবাই মনে করে যে সে হচ্ছে একজন জাদুকর্ণী, সো সে খুবই ভয়ঙ্কর একটা মানুষ। আর এরপর যখন বিওওলফ তার সমস্ত লোকজন নিয়ে রাজার সঙ্গে মিট করতে যায়, তখন আমরা দেখতে পারি রাজা পাজামা ছাড়াই বাইরে বেরিয়ে চলে আসে। আসলে রাজা এতটাই বিরক্তি হয়ে আছে যে এখন সে পাজামা পরার সময়টা পর্যন্ত পাচ্ছে না। সে এসে বিওওলফের কাছে কান্নাকাটি করা শুরু করে যে প্লিজ আমাদেরকে সেভ করো, কারণ আমাদেরকে এক এক করে সবাইকে মেরে ফেলা হচ্ছে। আর এরপরে সন্ধ্যাবেলায় যখন তাদের আগমনের জন্য একটা পার্টি দেয়া হয়, তখন বেয়ারউলফ তাদের সবাইকে সান্ত্বনা দেয়। সে তাদের সবাইকে বলে যে এখন আর ভয়ের কোনো কারণ নেই, এখন আমরা তার সাথে ফাইট করব আর আপনাদের জায়গায় আমরা মরব।
তবে এর একটু পরে সে রাজাকে সাইডে নিয়ে জিজ্ঞেসও করে যে আসলে এমন কোনো ঘটনা কি আছে বা এমন কোনো বিষয় আছে যেটা আমাদের অবশ্যই জানা দরকার। তবে রাজা তাকে তেমন কিছু বলে না। তো এর একটু পরে যখনই গভীর রাত হয়ে যায় তখনই বেওয়ল্ফ তার সমস্ত লোকজন নিয়ে ওয়েট করা শুরু করে। আসলে সে ওয়েট করছিল গ্রেন্ডেলের জন্য। আর একটু পরে এখানে গ্রেন্ডেল চলেও আসে। তবে আমরা দেখতে পারি ছাঙ্গা নামের সেই লোকটা বাইরে প্রেয়ার করছিল। আর গ্রেন্ডেল তার পেছনে এসে যখনই তাকে একটু শুঙে তখন সে কিছু একটা মনে করতে পারে, এই জন্য সে তাকে কিছু না করে চলে যায় সেই ঘরের সামনে। আর সেখানে গিয়ে সে প্রস্রাব করা শুরু করে। আর এই ব্যাপারগুলো দেখার পরে বেওয়ল্ফ আর তার সমস্ত লোকজন শক্ট হয়ে যায় আর তারা সবাই খুবই অ্যালার্ট হয়ে যায়। আর যতক্ষণে তারা এসে দরজাটা খুলে তার উপরে আক্রমণ করতে যেত তার আগেই গ্রেন্ডেল তার সেচে পানি দিয়ে সেখান থেকে গায়েব হয়ে চলে গেছে। তো এরপরে পরদিন সকালবেলা রাজা আর বেওয়ল্ফ বাইরে এসে ছাঙ্গাকে জিজ্ঞেস করে যে তোমাকে গ্রেন্ডেল কেন কিছু করলো না। আর তখন ছাঙ্গা বলে যে আমাকে কিছু করেনি, কারণ আমার গড আমাকে সেভ করে ফেলেছে। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে তারাও একটু শক্ট হয়ে যায়। তবে আসলে গ্রেন্ডেল তাকে এই জন্য কিছু করেনি কারণ এখন পর্যন্ত সে তার কোনো ক্ষতি করেনি। তো এরপরে বেওয়ল্ফ তার সমস্ত লোকজন নিয়ে চলে আসে পাহাড়ের উঁচায়। এখানে সে গ্রেন্ডেলকে ধরার জন্য আসে। তবে এখানে আসার সঙ্গে সঙ্গেই গ্রেন্ডেল তাদের উপরে এই জিনিসটা দিয়ে আক্রমণ করে। আর এটার জন্য তারা বুঝতে পারে যে আসলে বেওয়ল্ফ মাথা মোটা কোনো বেকুব না, সে খুবই চালাক একটা লোক, তাকে ফেস করা খুবই কঠিন হবে। তবে এরপরও তারা এগুলোকে ইগনোর করে পাহাড়ের উপরে চলে আসে। তবে তারা দেখতে পারে পাহাড়ের উপরে বরফ আর বরফ জমে আছে। এগুলো দেখার পরে তারা পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ তারা খালি পায়ে এখান দিয়ে যেতে তো পারবে না। এখান দিয়ে যেতে হলে তাদের প্রপার সমস্ত যন্ত্রগুলো লাগবে। এই জন্য ফাইনালি তারা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে আজকের মতো এখানেই তারা শেষ করবে। তবে কালকে জার্নিটা তারা এখান থেকে স্টার্ট করবে। তারা সমস্ত যন্ত্রপাতি নিয়ে আসবে আর কালকে এই বরফগুলো পার করবে। আর তখন এদিকে গ্রামের মধ্যে আমরা দেখতে পারি ছাঙ্গা নামের সেই পাদ্রী এক এক করে সবার ধর্ম পরিবর্তন করে দিচ্ছিল। কারণ গ্রামের সবাই মনে করছিল যে যদি তারা খ্রিস্টান হয়ে যায় তাহলে সেই ট্রল তাদেরকে মারবে না। আর এই জন্য পাদ্রী এক এক করে তাদের সবাইকে এনে পুকুরে চুপ দিয়ে তাদের সবাইকে খ্রিস্টান বানিয়ে দিচ্ছিল আর তাদের সবাইকে ঈশ্বরের উপর ভরসা করতে বলছিল। যদিও এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে রাজার একটু খারাপও লাগে, তবে সে তাদের কাউকেই আটকায় না। কারণ সে বিশ্বাস করে যে যদি কেউ তার ধর্ম চেঞ্জ করে ফেলে তার মানে এইটা দাঁড়ায় যে সে কখনোই তার ধর্মে বিশ্বাসই করতো না, সে শুরু থেকেই তার ধর্ম নিয়ে সংশয়ে ছিল। তো এর একটু পরে যখন বেওয়ল্ফ গিয়ে লরার সাথে মিট করে তখন লরা একটা ভবিষ্যৎবাণী করে। সে বলে যে যদি তুমি গ্যান্ডেলকে মেরে ফেলো তাহলে আমার দেশ আর তোমার দেশ দুইটার জন্যই সবচেয়ে ভয়ঙ্কর হবে, কারণ সেই আমাদেরকে অনেক দিক থেকে সেভ করছে। আর তাছাড়া এখানের লোকজন তার সাথে যে আচরণ করেছে সেটার বিরুদ্ধে সে যা করছে সেটা তো খুবই কমই। তবে এত কিছু বলার পরেও আমরা দেখতে পারি সে তাকে পুরো গল্পটা বলে না। তো এর একটু পরে যখন বেওয়ল্ফ গিয়ে রাজার সাথে মিট করে তখন সে রাজাকে কোয়েশ্চেন করে যে এখন পর্যন্ত কি এই ট্রল কোনো বাচ্চা, বৃদ্ধ বা মহিলাকে খুন করেছে? তখন রাজা বলে যে না, এমন কাউকে খুন করেনি। তো এইটা শোনার পরেই বেওয়ল্ফ বুঝতে পারে যে ট্রলের মন পুরোপুরি পরিষ্কার, সে এমন কাউকে খুন করে না যে নিরপরাধ। তবে সে এই ব্যাপারটাই বুঝতে পারছে না যে ট্রল শুধু পুরুষদেরকেই কেন খুন করছে, আর তাছাড়া এই ব্যাপারগুলো শুরুটাই হয়েছিল কোথা থেকে। তবে এইটা শোনার পরে রাজা প্রচণ্ড রাগ করে আর সে উল্টো তার উপরেই চিল্লাচিল্লি করা শুরু করে। সে বলে যে তোমার গিয়ে গ্যান্ডেলকে খুন করা উচিত, নাকি এই সমস্ত ব্যাপারগুলোতে সময় নষ্ট করা। তবে তখনও বেয়ারউলফের মনের মধ্যে শুধু লড়াই ঘুরছিল। এই জন্য সে পরদিন সকালবেলা চলে আসে আবারও লরার সাথে মিট করতে আর তাকে বলে যে তুমি কি আমার ভবিষ্যৎটা বলতে পারবে? এইটা শোনার সঙ্গে সঙ্গেই লরা তাকে তার ঘরের মধ্যে নিয়ে আসে আর এই সমস্ত হাড্ডি মাড্ডি দিয়ে কিছু মন্ত্রফন্ত্র পড়ে সে যখনই কিছু একটা বলার ট্রাই করছিল তখনই বেয়ারউলফ বাইরে থেকে একটা শব্দ শুনতে পারে। আর যখন সে বাইরে দৌড়ে এসে চেক করে তখন সে দেখতে পারে গ্র্যান্ডেল এখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে। আর এটা দেখার পরে সে তাকে ফলো করা শুরু করে। তবে অনেকক্ষণ ফলো করার পরে গ্র্যান্ডেল ঘোড়া থেকে নেমে একটা পাহাড়ের উপরে উঠে পড়ে, যেখানে কিনা বেয়ারউলফ উঠতেই পারছিল না। আর তখন উপর থেকে গ্র্যান্ডেল তাকে কিছু একটা বলা শুরু করে, যেটাকে কিনা ট্রান্সলেট করে লরা তাকে শুনিয়ে দেয়। আসলে সে বলছিল যে তোমাকে আমি কখনোই মারবো না, কারণ তুমি এই শহরের না। তবে তখন বেয়ারউলফ বলে যে আমি এই শহরেই বাস করি, আর তাছাড়া আমার জন্মটা এই শহরেই হয়েছিল, যার মানে আমি এই শহরেরই। আর এটা শোনার পরে গ্র্যান্ডেল তার উপরে ছোট্ট একটা পাথর দিয়ে আক্রমণ করে সেখান থেকে পালিয়ে চলে যায়। আর তখন লরাও তাকে বুঝিয়ে বলা ট্রাই করে যে তুমি চিন্তা করো না, সে তোমার কোনো ক্ষতি করবে না, কারণ তুমি তার কোনো ক্ষতিই করনি, সো সে তোমার কেন ক্ষতি করবে। তবে এগুলোর জন্য বেয়ারউলফ আরও বেশি কিউরিয়াস হয়ে যায়। এই জন্য সে লরাকে জিজ্ঞেস করে যে আসলে সে তোমার ঘরের কাছে কি করছিল। তখন লরা তাকে বলে যে আমি নিজেই চাইতাম যে সে আমার ঘরের কাছে থাক, কারণ সে যদি আমার আশেপাশে থাকে তাহলে এই শহরের যত লুচ্চা লাফাঙ্গা আছে তারা কখনোই আমার কোনো ফায়দা নিতে পারবে না, তারা আমার কোনো ক্ষতিই করতে পারবে না। আর এই ব্যাপারগুলো শোনার পরে বেয়ারউলফও পুরোপুরি শক্ট হয়ে যায়।
এই জন্য সে দ্রুত চলে আসে রাজার সাথে মিট করতে। বেয়ারউলফ রাজাকে বলে যে আমার মনে হয় না গ্র্যান্ডেল আমি থাকতে আপনার উপরে আক্রমণ করবে, কারণ সে ওয়েট করছে কখন আমরা চলে যাব। আর এগুলো শোনার পরে রাজাও প্রচণ্ড শক্ট হয়ে যায়। সে বলে যে এটা তো আমি আগে জানতাম না, আর তোমরা কতদিন আছো সেটা আমাকে বলো। আসলে আমরা বুঝতে পারি যে রাজা এই ব্যাপারগুলো আগে থেকেই জানতো, তবে সে এমন একটা ভং ধরছে যেন সে এগুলোর কিছুই জানে না। আর তাছাড়া গ্র্যান্ডেলের সাথে সে কী করেছিল সেগুলো সে নিজে তো এমনিতেও জানে। তো এই জন্য একটু পরেই গিয়ে সে ছাঙ্গার সাথে দেখা করে তার নিজের ধর্মটাও চেঞ্জ করে ফেলে, কারণ এখন তারও বিশ্বাস হয়ে গেছে যে যদি সে খ্রিস্টান ধর্ম নেয় তাহলে হয়তোবা তার কোনো ক্ষতি হবে না। আর তখন এদিকে যখন বেয়ারউলফ রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে দেখতে পারে কিছু ছেলে মেয়ে একটা পাগলকে ধরে পেটাচ্ছে। আসলে তাদের অভিযোগ ছিল যে এই পাগলের জন্যই সেই ট্রলগুলো এই শহরের মধ্যে আসতে পেরেছে, আর এখন তারাই এক এক করে মানুষদেরকে মারছে। আর এখন যেহেতু এই লোকটার সাহায্য বেয়ারউলফ করেছে, এই জন্য এর প্রতিদান দেওয়ার জন্য এই লোকটা বলে যে যদি আপনি চান তাহলে আমি গ্রেন্ডেলের গুহাটা আপনাকে দেখাতে পারি। তবে তখন বেয়ারউলফ বলে যে এতদিন তাহলে তুমি কেন দেখাওনি? তখন সে বলে যে এতদিন তো আমি আর খ্রিস্টান হইনি, এখন যেহেতু আমি খ্রিস্টান হয়ে গেছি এখন আমি চাইলে তাকে দেখাতেই পারি, কারণ গড আমাকে সেভ করে ফেলবে। এই জন্য সে তাদের সবাইকে নিয়ে আসে গ্র্যান্ডেলের গুহা দেখানোর জন্য, মানে যেখানে সে থাকতো সেই জায়গাটা দেখানোর জন্য। এখন এই জায়গাটা হচ্ছে গিয়ে অনেক নিচু একটা জায়গা, যেখানে নামতে হলে তাদের একটা রশির দরকার পড়বে। এই জন্য ফাইনালি তারা সিদ্ধান্ত নেয় তারা কালকে আবারও এখানে রশি নিয়ে ব্যাক করবে, আর কালকে এসে গ্র্যান্ডেলকে শেষ করে দিবে। তবে এখন যাওয়ার আগে তাদের একটা সোলজার গ্র্যান্ডেলের সেই গুহার মধ্যে প্রস্রাব করে দেয়, যাতে করে গ্র্যান্ডেল এসে বুঝতে পারে যে আসলে তারা তাকে খুঁজে বের করে ফেলেছে আর কালকেই তার খেলা শেষ। আর এই সমস্ত ব্যাপারগুলো করার পরে যখন তারা হাসি খুশিভাবে এই রাস্তাটা পার করছিল, তখনই রাস্তায় পানির মধ্য থেকে হঠাৎই একটা হাত এসে সেই লোকটাকে টেনে নেওয়া যাওয়ার ট্রাই করে যেই লোকটা সেখানে প্রস্রাব করেছিল। আর এই ব্যাপারটা দেখার পরে তারা সবাই পুরোপুরি শক্ট হয়ে যায়, তবে কোনো রকমে তারা এই লোকটাকে সেভ করে ফেলে। তবে পরদিন সকালবেলা তারা দেখতে পারে যে যেই লোকটা গ্র্যান্ডেলের গুহা পর্যন্ত তাদেরকে নিয়ে গিয়েছিল সেই লোকটার একটা নির্মম মৃত্যু হয়েছে। এগুলো দেখার পরে তারা প্রচণ্ড রাগ করে, আর রাগের মাথায় তারা রশি নিয়ে গিয়ে তার গুহার মধ্যে ঢুকে পড়ে, আর সেখানে তারা সব কিছু তছনছ করে দেয়। সেখানে তারা দেখতে পারে অনেকগুলো মানুষের হাড্ডি মাংস পড়ে আছে, অনেকগুলো সিপাহীর অস্ত্র পড়ে আছে, তাছাড়া তাদের জামা কাপড়ও এখানে পড়ে আছে। তবে একটা সোলজার যখন তার বাবার মাথাটা পেয়ে যায় তখন প্রচণ্ড রাগের মাথায় সেই মাথাটাকে টুকরো টুকরো করে ফেলে। যদিও এগুলো দেখার পরে বেয়ারউলফের একটু অন্যরকম লাগছিল, তবে তবুও সে তাদের কাউকে থামায় না। আর এরপর এখানে সমস্ত কিছু ভাঙচুর করার পরে বেয়ারউলফ দ্রুত চলে আসে লরা নামে সেই মেয়েটার কাছে, যাতে করে সে তার কিছু সাহায্য করতে পারে। তবে যখন সে তাকে না করে দেয় তখন সে তাকে বেঁধে ঘোড়ার উপরে চড়িয়ে সোজা পাহাড়ের উপরে নিয়ে আসে, আর তার উপরে একটু টর্চার করার ট্রাই করে। সে এটা এই জন্য করছিল যাতে করে তাকে এমন অবস্থায় দেখার পরে গ্র্যান্ডেল তাকে সেভ করতে চলে আসে। তবে যখন গ্র্যান্ডেল এখানে আসে না তখন সেও লরাকে ফ্রি করে দেয় আর তাকে সরি বলে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর এদিকে যখন রাতের বেলায় গ্র্যান্ডেল তার গুহার মধ্যে আসে তখন সে দেখতে পারে এখানে সমস্ত কিছু তছনছ করে দেওয়া হয়েছে, তার বাবার মাথাটাকেও টুকরো টুকরো করে ফেলা হয়েছে। এগুলো দেখার পরে তার প্রচণ্ড রাগ চলে আসে। এই জন্য আবারও সে প্রমিস করে ফেলে যে এই সমস্ত কিছুর বদলা সেই সোলজার থেকে অবশ্যই নেবে। এই জন্য সে চলে আসে সেই সোলজারদেরকে মারার জন্য। এখানে যখন সবাই ঘরের মধ্যে ঘুমাচ্ছিল তখন গ্র্যান্ডেল প্রথমেই সেই বাইরে পাহারা দেওয়া লোকটাকে খুন করে, আর এরপর সে চলে আসে ঘরের মধ্যে তাদের সবাইকে মারার জন্য। এখন তাকে দেখার পরেই সমস্ত সোলজাররা তার উপরে আক্রমণ করে দেয়, আর গ্র্যান্ডেলও প্রচণ্ড সাহসিকতার সাথে এক এক করে তাদের সবাইকে পেটানো শুরু করে। সে পেটাতে পেটাতে সেই লোকটাকে ধরে ফেলে যেই লোকটা তার বাবার মুন্ডুটাকে দুই টুকরো করেছিল, আর এই জন্য সে তাকে ধরে সেখানেই মেরে ফেলে। আর এরপরে সবাইকে আধমরা করে যখন সে সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে তখন বারবার করে বেয়ারউলফ তাকে থামিয়ে দেওয়ার ট্রাই করে। যেখান থেকে বারবার করে গ্র্যান্ডেল পালিয়ে তো যাচ্ছিল, তবে একটা সময় যখন সে লাফ দিয়ে বাইরে চলে আসে তখনই সে একটা ফাঁদের মধ্যে আটকা পড়ে। আসলে এই ফাঁদের মধ্যে তার হাতটা একটা রশির মধ্যে আটকা পড়ে যায়। এই জন্য যেহেতু এখন গ্র্যান্ডেল চায় না তাদের হাতে ধরা দিতে, এই জন্য সে তার পুরো হাতটা সেখানে কেটে দুই টুকরো করে হাত ছাড়াই সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর পালাতে পালাতে সে যখন সমুদ্রের পাড়ে চলে আসে তখন এই সমস্ত যন্ত্রণার রক্তক্ষরণের জন্য সে একটা বীরত্বের মৃত্যু সেখানে পায়। সে তার বাবার মৃত্যুর বদলা তো নিতে পারেনি, তবে যেই লোকটা তার বাবার মুন্ডু দুই টুকরো করেছে সেই লোকটাকে সে অবশ্যই শেষ করে দিয়েছে, আর এই জন্য খুবই শান্তির একটা মৃত্যু সে সেখানে নেয়। তারপরে পরদিন সকালবেলা রাজাকে বেয়ারউলফ বলে যে গ্র্যান্ডেল যখন আমাদের উপর আক্রমণ করেছে তখন আমার কোনো লোককে সে কিছু করেনি, শুধুমাত্র সেই লোকটাকেই সে মেরেছে যেই লোকটা তার বাবার মুন্ডুটাকে দুই টুকরো করেছিল। আর এগুলো শোনার পরে রাজাও তাকে বলে যে আসলে গ্র্যান্ডেল আমাদের পেছনে এই জন্য লেগে আছে কারণ একটা সময় তার বাবাকে আমরা খুন করেছিলাম। তার বাবা আমাদের এখান থেকে একটা মাছ চুরি করে নিয়ে গিয়েছিল,
আর এই জন্য রাগের মাথায় এসে ফাইনালি আমরা তাকে শেষ করে দিয়েছিলাম। আর এগুলো শোনার পরে বেয়ারউলফও পুরোপুরি শক্ট হয়ে যায়। সে চিন্তা করে এই শালা কেমন রাজা যে কিনা শুধু একটা মাছের জন্য একটা মানুষকে খুন করে ফেলতে পারে। আর এরপরে যখন তারা সমুদ্রের পাড়ে গিয়ে চেক করে তখন তারা সমুদ্রের পাড়ে গিয়ে জানতে পারে যে গ্র্যান্ডেলের মৃত্যু হয়ে গেছে। আর এই জন্য তারা সবাই ফুর্তি করা শুরু করে। আর তার যে কাটা হাতটা ছিল সেটাকে ওয়ার্ল্ড কাপের ট্রফির মতো তারা সাজানো শুরু করে। আর এই সমস্ত ব্যাপারগুলো থেকে বিরক্ত হয়ে বেয়ারউলফ সেখান থেকে বেরিয়ে চলে আসে লরার কাছে। তবে সে দেখতে পারে লরা এখানে কান্না করছে, কারণ গ্র্যান্ডেলের মৃত্যু হয়ে গেছে। আর যখন সে তাকে জিজ্ঞেস করে এটার কারণ, তখন লরা তাকে বলে যে একদিন রাতের বেলায় গ্র্যান্ডেল আমার রুমে এসেছিল আর সে জোর করে আমার সাথে সেক্স করার ট্রাই করেছিল। তবে যখন আমি তাকে বারবার করে আটকানোর ট্রাই করছিলাম তখন তার মনের মধ্যে কিছু একটা জাগে আর সেই ব্যাপারটা বুঝতে পারে। এই জন্য সে প্রমিস করে বলে যায় যে সে আর কখনোই আমার এখানে আসবে না আর কখনোই আমাকে বিরক্ত করার ট্রাই করবে না। আর সে তার ওয়াদা পালনে এতটাই সৎ ছিল যে পরবর্তীতে কখনোই সে আমার সাথে এগুলো করার ট্রাই করেনি, কখনোই আমার সামনে সে আসেনি। তাছাড়া সে দূর থেকে সবসময় আমাকে প্রোটেকশন দিত, সে গ্রামের এই অসৎ মানুষগুলো থেকেই আমাকে বাঁচাতো। কিন্তু এখন যেহেতু গ্র্যান্ডেলের মৃত্যু হয়ে গেছে, এখন তাকে আর প্রোটেকশন দেওয়ার মতো কেউই নেই। আর যখন বেয়ারউলফ এই সুযোগটা পায় তখন সে লরার কাছে যাওয়ার ট্রাই করে। যদিও প্রথমে লরা তাকে একটা চড় মারে, তবে পরবর্তীতে সে তার সাথেই শুয়ে পড়ে। এখন সে এমনটা কেন করে সেটাও আমরা একটু পরেই জানছি। আর তখন এদিকে আমরা দেখতে পারি পানির মধ্য থেকে একটা সি হ্যাক বেরিয়ে আসে। আসলে এটা হচ্ছে গিয়ে সেই সি হ্যাক যেটা কিনা পানির মধ্য থেকে মানুষকে টানতো। আর যখন সে উপরে আসে তখন প্রথমে সে সাঙ্গার 12টা বাজিয়ে দেয়। আর এরপরে সে চলে যায় পার্টিতে এন্ট্রি নেওয়ার জন্য। পার্টিতে যাওয়ার পরে সে এক এক করে সবাইকে মারা শুরু করে, কারণ আসলে তার গ্র্যান্ডেলের সেই হাতটা দরকার। আসলে গ্র্যান্ডেল হচ্ছে গিয়ে তার ছেলে আর এটা হচ্ছে গিয়ে তার মা। এই জন্যই সে চায় তার ছেলের হাতটা নিয়ে যাওয়ার জন্য। আর এই জন্য সে তার নিজের হাত দিয়ে এক এক করে তাদের সবাইকে শেষ করে দিয়ে ফাইনালি এখান থেকে হাতটা নিয়ে চলে যায়। তবে এই সমস্ত ব্যাপারগুলো এই মেয়েটা দেখছিল, যে কিনা এগুলো দেখার পরে দৌড়ে চলে আসে লরার বাড়িতে তাকে এই সমস্ত ব্যাপারটা বলার জন্য। কিন্তু লরা এটা দেখার পরে দ্রুত তাকে সেখান থেকে পাঠিয়ে দেয় যাতে করে এখন বেয়ারউলফ তাকে দেখতে না পারে। আর তখন এদিকে যখন রাজা এই অবস্থাটা দেখতে পারে তখন সে পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ সে বুঝতেই পারছিল না এই কাজটা আবার কে করে গেল। কারণ তারা তো গ্র্যান্ডেলকে শেষ করে দিয়েছিল, এখন গ্র্যান্ডেলের পরে এখানে আবার কে চলে আসলো। আর যখন পরদিন সকালবেলা তারা অ্যাকশন নেয়ার জন্য চারপাশে খোঁজাখুঁজি করা শুরু করে তখন এখানে একটা মাথা দেখার পরে তারা বুঝতে পারে যে আসলে কেউ একজন গ্র্যান্ডেলের মৃত্যুর বদলা নিয়েছে, তাদের থেকে গ্র্যান্ডেলের হাতটাও সে নিয়ে নিয়েছে। আর এই জন্য চারপাশে চেক করার পরে যখন তারা গ্র্যান্ডেলের গুহার মধ্যে চলে আসে তখন তারা চারপাশে খোঁজার পরেও তেমন কিছু পায় না। তবে এখানে তারা একটা ফুটো পেয়ে যায় যেখান থেকে ঝর্ণার পানিগুলো নিচে নামছিল। আর এই জন্য বেয়ারউলফ তার সমস্ত কবচগুলো খুলে ফাইনালি পানির মধ্যে ঝাঁপিয়ে পড়ে যাতে করে সেই ফুটো দিয়ে পানির অন্য সাইডে চলে আসতে পারে। আর যখনই সে নিচে নামে তখন সে দেখতে পারে এখানে গ্র্যান্ডেলের লাশটা পড়ে আছে, আর তাছাড়া এখানে অনেকগুলো স্বর্ণও ছিল। তবে তখনই এখানে সেই হ্যাক চলে আসে আর সে তার উপরে আক্রমণ করে দেয়। আর যখন তাকে আদমরা করে সে তাকে শেষ করতে যাচ্ছিল তখনই বেয়ারউলফ একটা পাথর দিয়ে তার মাথায় মেরে তাকে একটু আদমরা করে ফাইনালি তার তলোয়ার দিয়ে তাকে সেখানে শেষ করে দেয়। তবে তখনই এখানে সেই বাচ্চাটা চলে আসে যেই বাচ্চাটা কালকে রাতের বেলায় লরাকে খবর দেওয়ার জন্য গিয়েছিল। আর তখন আমরা জানতে পারি আসলে এই বাচ্চাটা হচ্ছে গিয়ে গ্র্যান্ডেল আর লরার বাচ্চা। আসলে লরা তাকে যেই গল্পটা শুনিয়েছিল সেই গল্পটা ছিল পুরোপুরি মিথ্যা। সেদিন রাতের বেলায় যখন গ্র্যান্ডেল তার রুমের মধ্যে গিয়েছিল তখন সে তার সাথে সেক্স করেছিল আর সেখান থেকেই তাদের এই বাচ্চাটা হয়েছে। আর এই জন্যই লরা সবসময় তাকে চাইতো, কারণ শত হলেও তাদের একটা বাচ্চা ছিল আর এই বাচ্চার জন্যও সে চাইছিল তার সাথে সম্পর্ক রাখতে। আর এই জন্য গ্রামের সবাই তাকে পাগল মনে করতো, জাদুকরনি মনে করতো, কারণ গ্র্যান্ডেল তাকে কিছুই করতো না আর সবাইকে গ্র্যান্ডেল মারতো। তবে এই বাচ্চাটাকে দেখার পরে বেয়ারউলফ আর তার কোনো ক্ষতি করে না, কারণ এখন তার প্রতিও তার একটা মায়া জন্মায়। তো এরপরে পরদিন সকালবেলা আবারও সমস্ত সোলজারদের অন্তিম সংস্কার করা হয়। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে বেয়ারউলফ এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে চলে যাওয়ার আগে সে চলে আসে লরার সাথে মিট করতে। আর সে লরাকে বলে যে তুমি কি আমার সঙ্গে যাবে? আমি তোমাকে প্রমিস করতে পারি যে এখানে রাজার মতো তো আমি অবশ্যই হব না। তবে লরা তাকে সরাসরি না করে দিয়ে বলে যে তুমি আসলে এখানে রাজার মতোই, কারণ তুমি একটা বাচ্চাকে অনাথ করে দিয়েছো। আর এটা শোনার পরে তার মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। এই জন্য সে সমুদ্রের পাড়ে গিয়ে গ্র্যান্ডেলকে সম্মান, ইজ্জত, রেসপেক্ট এই সমস্ত কিছু দিয়ে ফাইনালি তার একটা কবর বানায় আর তাকে সেখানে সমাধিত করে দেয়। আর এই ব্যাপারগুলো লরা আর গ্র্যান্ডেলের যেই পিস ছিল সেই পিসটাও দূর থেকে দেখছিল। আর এরপরে ফাইনালি সে এই দুঃখ নিয়ে এখান থেকে ব্যাক করে যে সে কখনোই তার প্রেমকে আর ফিরে পাবে না, সে তার প্রেমকে আপন করে নিতে পারলো না। আর এমনই একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়।
তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।